কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনীমহল অরিজিনালসের আজকের কাহিনী ব্র্যাম স্টোকার রচিত দ্য স্কোয়াও অবলম্বনে কালো বিড়াল। প্রধান চরিত্রে গল্পের কথক এলিয়াস পি হ্যাচিসন ও কালো বিড়াল। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী কালো বিড়াল। সেই সময় তেমন একটা রমরমে অবস্থা ছিল না নুরেনবার্গের। পর্যটকদের মধ্যে খুব কম লোকই জানত এই পুরনো শহরটা সম্পর্কে। আমরা বেরিয়েছিলাম হানিমুনে। তখন দ্বিতীয় সপ্তাহ চলছে। স্বভাবতই এই অচেনা জায়গায় তৃতীয় কারো সঙ্গ কামনা করছিলাম। ঠিক এই সময় হাসি খুশি আগন্তুক এলিয়াস পি হাচিসনের সাথে দেখা। ব্লিডিং গ্যাসের ইস্টমেন সিটি থেকে এসেছে সে। জায়গাটা ম্যাপেল ট্রি কাউন্টিতে। ফ্র্যাঙ্কফুর্ট স্টেশনে আমাদের পরিচয়। কথা প্রসঙ্গে টের পেলাম ইউরোপের একটি শহরের সবচেয়ে প্রাচীন জায়গা পরিদর্শন করতে যাচ্ছে সে। আর আকারে ইঙ্গিতে এলিয়াস এটাও বোঝালো, একটা লোক যতই বুদ্ধিমান আর কর্মঠ হোক, একাকী দীর্ঘ ভ্রমণে বেরোলে একটা পর্যায়ে বিষণ্ণতা ছেঁকে ধরে তাকে। তার ইঙ্গিতটাকে লুফে নিলাম আমরা এবং প্রস্তাব দিলাম সে ইচ্ছে করলে যোগ দিতে পারে আমাদের সাথে। দলটা ভারী হবে আমাদের। শুরুতে কথাবার্তায় আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, কিংবা জড়তাও বলা যায়, কিন্তু উভয়ের আন্তরিকতার গুণে কেটে যায় এই জড়তা এবং এলিয়াস পি হাচিসন আমাদের দলেরই একজন হয়ে যায়। এতে অ্যামেলিয়ার আমার বেশ লাভই হলো। হ্যাচিসনের কল্যাণে আনন্দমুখর হয়ে উঠল আমাদের সময়। আমার আর ওর মধ্যে শেষ দিকে যে ঝগড়াঝাটি হচ্ছিল, তৃতীয় পক্ষের আগমনে অবসানও ঘটল তার। যেসব ব্যাপার নিয়ে অ্যামেলিয়া আর আমার মধ্যে মতের মিল হতো না, হাচিসন আসার পর থেকে দেখলাম ওইসব ব্যাপারে চমৎকার বোঝাপড়া হয়ে যাচ্ছে আমাদের স্বামী স্ত্রীর। একসময় অ্যামেলিয়া তো ঘোষণাই করে দিয়ে বসল, দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরব, আর ফিরে আমার সব বন্ধুদেরকে পরামর্শ দেব হানিমুনে এলে তারা যেন কোনো এক বন্ধুকেও সাথে নিয়ে আসে। পুরো নুরেনবার্গ একসঙ্গে ঘুরলাম আমরা। আটলান্টিক পাড়ি দিয়ে আসা বন্ধুটির প্রাণচাঞ্চলতা চাঙ্গা করে তুলল আমাদের। বাকপটু হাচিসন অ্যাডভেঞ্চারের বিস্ময়কর এক ভাণ্ডার। এটুকু জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে। লিখতে বসলে উপন্যাস হয়ে যাবে। নুরেনবার্গে আমাদের শেষ পরিদর্শনের জায়গা হিসেবে নির্ধারিত ছিল দ্য বার্গ। যথাসময় তিনজন বেরিয়ে পড়লাম শহরের পূব দিকের দেয়াল বরাবর বাইরের পথ ধরে। দ্য বার্গ শহরে পাহাড়ি এলাকায় জায়গাটা। উত্তর দিকে গভীর এক খাদ। নুরেনবার্গের মানুষ একটা দিক দিয়ে সুখী যে এখানে লুটতরাজ হয়নি কখনো। যদি সেরকম অরাজকতামূলক কিছু ঘটত, তাহলে আর এখনকার মতো নিখুঁত সৌন্দর্যের অধিকারী হতে পারত না এই শহর। খাদটা দীর্ঘদিন অব্যবহৃত ছিল, তা কয়েকশো বছর তো হবেই। এখন সুন্দর চা বাগান গড়ে উঠেছে খাদটাতে। বেড়া দেওয়া ফলের বাগানও ছড়িয়ে পড়েছে বেশ। এখানকার কিছু গাছপালা খুবই দামি। জুলাইয়ের তেজি রোদ মাথায় নিয়ে নগর দেয়ালের চারপাশে ঘুরতে ঘুরতে প্রায়ই আমাদের থমকে দাঁড়াতে হচ্ছিল অপার মুগ্ধতা নিয়ে। আমাদের সামনে যে দৃশ্যাবলী একের পর এক আছে, তা সত্যিই অপরূপ। বিশেষ করে সুবিশাল সমতল জুড়ে গড়ে ওঠা শহর আর গ্রামগুলো, সেগুলো আবার নীল রেখার মতো পাহাড় দিয়ে ঘেরা, ঠিক যেন ক্লদ লারিয়ানের আঁকা ল্যান্ডস্কেপ। রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আমরা। নতুন এক আনন্দে ভরে উঠল মনটা। জমির উপর জমি জুড়ে সারি সারি বাড়ি, একই ধাঁচের, একের পর এক কারুকাজ করা লাল ছাদের সমাবেশ। আমাদের অল্প একটু ডান ধারেই দ্য বার্গের টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে, আর সেই ভীম দর্শন অটল অবিচল টর্চার টাওয়ারটাও বেশ কাছে। এটাই এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ।
আগেও ছিল, এখনো আছে। টর্চার টাওয়ারের মূল প্রাণ হচ্ছে আয়রন ভার্জিন। অত্যাচারের জীবন্ত প্রতীক এই শাস্তি। শত শত বছর ধরে জিয়ে আছে নুরেনবার্গের এই আয়রন ভার্জিনের ঐতিহ্য। নাম শুনলেই নিষ্ঠুরতার একটা আতঙ্ক তাৎক্ষণিকভাবে নাড়া দিয়ে যায় সবাইকে। একটা মানুষের পক্ষে যতটুকু হজম করা সম্ভব ততটুকুই এই আতঙ্কের তীব্রতা। আমরা দীর্ঘ সময় ধরে উদ্গ্রীব আয়রন ভার্জিনকে দেখার জন্য, এবং অবশেষে তার বাড়িতে এসে পৌঁছেছি। চলার পথে মাঝে মধ্যে থেমে একটু জিরিয়ে নিচ্ছিলাম আমরা। যাত্রা বিরতিতে একবার খাদের প্রান্ত ঘেঁষে দাঁড়ানো দেয়ালের উপর দিয়ে তাকালাম নিচের দিকে। বাগানটা আমাদের কাছ থেকে 50 থেকে 60 ফুট নিচে। গনগনে সূর্যের আলো জ্বলন্ত চুলোর মতো তাপ ছড়াচ্ছে বাগানটাতে। ধূসর এবং ভারী অসম্ভব উঁচু দেয়ালটি ডান আর বাঁ দিকে দুটি বুরুজের মাঝে হারিয়ে গেছে। নিচে বিলীন হয়েছে ঢালু পার্শ্বদেশে। গাছপালার ঝোপঝাড়ে প্রায় ঢেকে আছে দেয়ালটা। এরই মাঝ দিয়ে আবার দেখা যাচ্ছে উঁচু উঁচু দালান। সেগুলোর গুরুগম্ভীর সৌন্দর্যকে ধরে রেখেছে দীর্ঘ সময়। এই মুহূর্তে গরমটাও যেমন পড়েছে, তেমনি আলিস্যিতে পেয়ে বসেছে আমাদের। প্রচুর সময় আমাদের হাতে, এবং সময়টা হেলায় ফেলায় কাটাচ্ছি। ঝুঁকে আছি দেয়ালের উপর। ঠিক আমাদের নিচেই সুন্দর একটা দৃশ্য। বিশাল এক কালো বেড়াল লম্বা হয়ে শুয়ে আছে রোদে গা পেতে, আর চারিদিকে তিরিং বিরিং নেচে বেড়াচ্ছে ছোট্ট এক বিড়ালছানা। এটাও কালো, অর্থাৎ মা আর তার দুষ্টু খোকা আমাদের মতোই অলসভাবে সময় কাটাচ্ছে। ছানাটিকে খেলায় উৎসাহ দেওয়ার জন্য লেজ নাড়াচ্ছে মা, আর যখন ওটা একদম মায়ের কাছে চলে আসছে তখন পা দিয়ে ছানাকে দূরে ঠেলে দিচ্ছে মা, যাতে ছানাটি আবার একইভাবে কাছে আসে। দেয়ালের একদম কাজ ঘেঁষেই রয়েছে বেড়াল আর তার ছানাটি। তাদের কাণ্ড দেখে এলিয়াস পি হাচিসনের মাথাতেও দুষ্টু বুদ্ধি গজালো। পথ থেকে ছোট একটা পাথরের টুকরো কুড়িয়ে নিল সে। দেখো দেখো, এই যে পাথরটা আমি ঠিক বেড়াল ছানার সামনে ফেলবো। মা আর বাচ্চা দুটোই বেশ চমকে উঠবে, অবাক হয়ে ভাববে, আরে এটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, তবে খুব সাবধান, সুন্দর ওই বেড়াল ছানার মাথায়ও কিন্তু লাগতে পারে। আরে না ম্যাডাম, অত কাঁচা ভাববেন না আমাকে। অত্যন্ত সতর্ক লোক আমি। দেখবেন, ওই ঈশ্বরের দয়া না, সামান্য ভরকে দেওয়া ছাড়া একটু আঘাত করবো না ওই বেড়াল ছানাটিকে। হ্যাঁ, এই ব্যাপারে আপনি কিন্তু আপনার ওই রঙিন মজা যারা দিয়ে বাজি ধরতে পারেন। ইয়েস, দেখুন এই যে পাথরের টুকরোটা ফেলছেন, হ্যাঁ, এটা আমি ওদের থেকে যথেষ্ট দূর দিয়ে ফেলবো, কাজেই আঘাত করার কোনো প্রশ্নই উঠবে না। হ্যাঁ, ঈশ্বর আঘাত যেন না লাগে, একটু দেখো ঈশ্বর। হ্যাঁ, এই যে এবার ছু মন্তর ছু। এই বলে দেয়ালের উপর ঝুঁকে নিচের দিকে সজোরে পাথরটা ছুঁড়ে মারল সে। ছু। জানি না এই ঢিলের ভেতর অজানা কি আকর্ষণ শক্তি ছিল, যা ছোট্ট একটা ব্যাপারকে মুহূর্তেই গুরুতর করে তুলল। খুব সম্ভব দেয়ালটি খাড়া না হয়ে নিচের দিকে খানিকটা ঢালু হয়ে যাওয়ায় নিশানা ঠিক রাখতে পারেনি হাচিসন। ওই ঢালু অংশটি উপর থেকে দৃষ্টিগোচর না হওয়াতে পাথরটা ওখানে লেগে লক্ষ্যচ্যুত হয়েছে। তা যাই হোক, গরম বাতাস ভেদ করে নিচ থেকে যে শব্দটা এলো তা মোটেও স্বস্তিদায়ক নয়। পাথরটা সোজা গিয়ে আঘাত এনেছে বেড়াল ছানাটির মাথাতে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে চৌচির, ছোট্ট মগজটা ছড়িয়ে ছত্রখান। কালো বেড়ালটি চকিতে উপরের দিকে তাকালো। ওটার চোখ দুটি সবুজ আগুনের মতো ঝিলিক দিয়ে উঠল আমাদের সামনে। মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হলো এলিয়াস পি হাচিসনের উপর। পর মুহূর্তে চোখ দুটো নামিয়ে নিল ওটা, স্থির হলো বাচ্চার উপর। মৃত্যু যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে ওটার ক্ষুদে শরীরটা। মাথার ক্ষতের হাঁ থেকে বয়ে চলেছে রক্তের সরু নহর। ঠিক একটা মানুষের মতোই চাপা আর্তনাদ ছেড়ে ছানাটির উপর ঝুঁকে পড়ল বেড়ালটি। গোঙাতে গোঙাতে চাটতে লাগলো ছানার ক্ষত। সহসা যেন সে টের পেয়ে গেল তার বুকের ধন আর বেঁচে নেই, এবং আবার চোখ তুলে তাকালো আমাদের দিকে, দৃষ্টিতে নিখাত ঘৃণা।
জীবনে জীবনে কোনোদিন ভুলব না এই দৃশ্য। প্রতিহিংসার আগুন দাউ দাউ করছে একজোড়া সবুজ চোখে, রক্তমাখা মুখ আর গোঁফের ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে সুতীক্ষ্ণ সাদা দাঁত। দাঁত খিচিয়ে বিদ্বেষ প্রকাশ করতে লাগলো কালো বিড়ালটি। প্রতিটি থাবা থেকে বেরিয়ে এসেছে সম্পূর্ণ নখর। সাহসী বিড়ালটি সবেগে ছুটে এলো দেওয়ালের দিকে, উপরের দিকে ছেড়ে দিল লাফ, যেন আমাদের পাকড়াও করতে চায় ওটা। কিন্তু না, লাভ হলো না কোনো, বরং উল্টে পড়ে গেল বিড়ালটি। পর মুহূর্তে আরেক বিভৎস দৃশ্যের অবতারণা করল আক্রোশে অন্ধ বিড়ালটি। সোজা মৃত ছানাটির উপর পড়ে গিয়েছিল ওটা। যখন উঠে দাঁড়ালো, পিঠের রঙগুলো মগজ আর রক্তে মাখামাখি হয়ে গেছে। এদিকে বিড়ালের কাণ্ড দেখে একদম ফ্যাকাশে হয়ে গেছে অ্যামেলিয়া। ওকে দেয়াল থেকে সরিয়ে আনলাম আমি। ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোর ছায়ায় একটা বসার জায়গায় নিয়ে গেলাম। কিছুটা স্বস্তি ফিরে পেল। এবার ফিরে গেলাম আবার হাচিসেনের কাছে। নরণচরণ না করে দেয়ালের উপর ঝুঁকে আছে সে, এক দৃষ্টে তাকিয়ে আছে বিদ্বেষী বিড়ালের দিকে। পাশে গিয়ে দাঁড়াতেই হাচিসেন বলল, জানেন, ঠিক এরকমই চরম বিদ্বেষ দেখেছিলাম না এক অ্যাপাচি মেয়ের মাঝে। স্প্লিন্টার্স নামে একজনের মাকে পুড়িয়ে মেরেছিল অ্যাপাচিরা। লোকটা ওই হাফ ব্রিড। তো ওই স্প্লিন্টার্স এক রেড থেকে চুরি করলো ওই অ্যাপাচি মেয়ের শিশুকে। মেয়েটি মনের ভেতর গেঁথে রাখলো স্প্লিন্টার্সের চেহারা। 3 বছরেরও বেশি সময় ধরে মেয়েটি ধাওয়া করলো স্প্লিন্টার্সকে। তারপর যখন খোঁজ পেল, অ্যাপাচিরা গিয়ে পাকড়াও করলো তাকে, তুলে দিল ওই বিদ্বেষিনীর হাতে। সবাই বলে, সাদা বা কালো যাই হোক না কেন, এর আগে কাউকে কেমন নির্মম শাস্তি ভোগ করে মরতে হয়নি অ্যাপাচিদের হাতে। ওই বিদ্বেষিনীকে শুধু একবারই আমি মৃদু হাসতে দেখেছি, যখন তাকে শেষ করে দিই। আর আমি এই ক্যাম্পে যখন পৌঁছাই, তখন স্প্লিন্টার্সদেরও শেষ সময় হাজির। হ্যাঁ, বিশ্বাস করুন, স্প্লিন্টার্সকে যে নরক যন্ত্রণা দেওয়া হয়, তার চিহ্ন স্বরূপ তার গা থেকে খসে পড়া এক টুকরো চামড়া রেখে দিয়েছে আমি। এই যে আমার সাথে না, এই পকেটে বুকের ভেতরে আছে ওটা। কোটের বুক পকেটে হাত দিয়ে দেখালো সে। হাচিসেন যখন আমাকে এইসব বলছে, তখন কিন্তু থেমে নেই প্রতিশোধ পরায়ণ বিড়াল। দেয়াল টপকে উপরে ওঠার জন্য উন্মত্তের মতো লাফিয়ে চলেছে ওটা। প্রথমে কিছুটা পিছিয়ে যাচ্ছে, তারপর সবেগে ছুটে এসে লাফ দিচ্ছে সর্বশক্তিতে। মাঝে মধ্যে অবিশ্বাস্য রকমের উচ্চতায় উঠে আসছে ওটা। প্রতিবারে দরাম করে পড়ে যাচ্ছে, কিন্তু মালুম করছে না। পড়েই আবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াচ্ছে, নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত হয়ে ছুটে আসছে আর একবার লাফ দিতে। আর ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ওটার লম্ফ। হাচিসেন মানুষটা দয়ালু। আমার স্ত্রী এবং দুজনেই তার এই গুণটির ছোটখাটো প্রমাণ পেয়েছি জীবজন্তু এবং মানুষের প্রতি আচরণ দেখে। বিড়ালটির বেপরোয়া ভাব দেখে উদ্বিগ্ন মনে হলো তাকে। মনে হচ্ছে মাথাটা একেবারে বিগড়ে গেছে বেচারির। বেচারি, এটা তো নিছক একটা দুর্ঘটনা বলুন, কিন্তু ব্যাপারটাকে বোঝাই কি করে? আরে ওর বাচ্চাটাকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। বলুন কর্নেল, এরকম অঘটন আমি চেয়েছিলাম? হ্যাঁ, কেমন অপদার্থ লোক আমি, সামান্য এক বিড়ালের সাথে খেলতে পারি না? হ্যাঁ বলুন কর্নেল, আপনি বলুন। এটা একটা ভালো দিক যে স্বচ্ছন্দে আমার কাছে খেদ প্রকাশ করতে পারছে সে। আশা করি আপনার স্ত্রী আমার প্রতি কোনো রাগ পুষে রাখবেন না। দেখলেন তো, এটা স্রেফ একটা দুর্ঘটনা, কোনো উদ্দেশ্য নিয়ে কাজটা করিনি আমি। অ্যামেলিয়ার কাছে এসে করজোরে মাপ চাইল হাচিসেন। অ্যামেলিয়া ওর স্বভাব সুলভ দয়া দেখাতে কার্পণ্য করল না। সঙ্গে সঙ্গে হাচিসেনকে নিশ্চিত করল ব্যাপারটা যে নিছক দুর্ঘটনা, এটাও ভালো করেই জানে। আমরা সবাই আবার ফিরে গেলাম দেওয়ালটার কাছে। উঁকি দিলাম নিচে। হাচিসেনকে দেখতে না পেয়ে পেছনে ফিরে গিয়ে এমনভাবে বসে আছে বেড়ালটা যেন আবার লাফ দেওয়ার জন্য উদ্গ্রীব হচ্ছে, এবং হাচিসেনকে দেখা মাত্র লাফ দিল ওটা। অন্ধ একটা অযৌক্তিক আক্রোশ, বাস্তব বলে উড়িয়ে দেয়া যায়, কিন্তু এটাই একমাত্র বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। বিড়ালটা এখন আর আগের মতো তেড়ে আসছে না দেওয়ালের দিকে। ওখানে বসে বসেই আক্রোশ ছাড়ছে, যেন ঘৃণা আর বিদ্বেষ দুটো পাখা ধার দিয়েছে বিড়ালটাকে। আর সেই পাখা দুটোতে ভর করে হাচিসেনের উপর ক্রমাগত ঝাঁপিয়ে পড়তে চাইছে ওটা। মেয়েদের মন এমনিতেই নরম। বিড়ালের কাণ্ড দেখে অ্যামেলিয়া বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল।
হাচিসনকে সতর্ক করে দিয়ে বলল, খুব সাবধানে থাকতে হবে আপনাকে। বাগে পেলে আপনাকে মেরে ফেলতে দ্বিধা করবে না ওই জানোয়ার। খুনের নেশায় জ্বলছে ওটার চোখ দুটো। হো হো করে হেসে উঠল হাচিসন। বলল, মাফ করবেন ম্যাডাম, আমি হাসলাম ঠিকই, কিন্তু আপনাকে হাসাতে পারছি না। আচ্ছা আচ্ছা, কল্পনা করুন তো একবার, যে লোক গ্রিজলি ভাল্লুক মেরেছে, ইন্ডিয়ানদের সাথে ফাইট করেছে, এটা সামান্য বিড়ালের থাবায় মারা পড়ার ভয় তার সাবধান কি হওয়া সাজে? হ্যাঁ, আপনি বলুন। হাচিসনের হাসি শুনে বিড়ালটির আচরণ যেন বদলে গেল সহসা। আগের মতো আর দেওয়ালের দিকে তেড়ে আসার কোনো চেষ্টা করলো না বা লাফ দিল না। শান্তভাবে ফিরে গেল নিজের মৃত বাচ্চাটির কাছে। বাচ্চাটির গা চেটে চেটে এমনভাবে আদর করতে লাগলো যেন সে এখনো বেঁচে আছে। সত্যিকারের পৌরুষ থাকলে যা হয় আর কি। চূড়ান্ত রকমের আক্রোশ নিয়েও জন্তুটা ঠিকই চিনতে পেরেছে ওস্তাদ লোকের কণ্ঠ এবং হাল ছেড়ে দিয়ে বশ্যতা স্বীকার করেছে। হ্যাঁ, করেছে। আমার দেখা সেই অ্যাপাচি বিদ্বেষিনীর মতন। শুধু এটুকু মন্তব্যই বেরোলো এলিয়াস পি হাচিসনের মুখ থেকে। আবার রওনা হলাম আমরা। নগর দেয়াল ধরে এগোতে লাগলাম ধীরে ধীরে। চলার পথে যখনই মাঝে মধ্যে দেওয়ালের উপর দিয়ে উঁকি দিলাম, দেখি আসছে বিড়ালটি, অনুসরণ করছে আমাদের। প্রথম দিকে অনুসরণের ধরনটা ছিল কিছুটা দূর এসে আবার এক ছুটে মৃত ছানাটির কাছে চলে যাওয়া। তারপর দূরত্ব যখন বেড়ে চলল, ওটা ছানাটিকে মুখে তুলে নিল এক সময়। এরপর আর ফেরাফেরি নেই, এক টানা অনুসরণ। খানিক পরে ছানাটি উধাও। বোঝা গেল নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। এখন শুধু একাকী পিছু নিয়েছে আমাদের। এদিকে বিড়ালের জেদ দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল অ্যামেলিয়া। বারবার হাচিসনকে সতর্ক করে দিতে লাগলো, কিন্তু আমেরিকানটা প্রতিবারই হেসে উড়িয়ে দিল অ্যামেলিয়ার কথা। শেষে যখন দেখল অ্যামেলিয়া সত্যি ভীষণ শঙ্কিত, বলল, আমি আপনাকে অভয় দিচ্ছি ম্যাডাম, ওই বিড়াল নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই আপনার। এই যে দেখুন দেখুন, ওটাকে মেরামত করা জিনিস আছে আমার কাছে, এই যে। বলেই কোমরের পেছনে পিস্তলের খাপ থেকে একটি পিস্তল বার করল। সেরকম বিপজ্জনক হয়ে দাঁড়ালে গুলি করবো ওটাকে। যদিও একজন আমেরিকাবাসী হিসেবে এখানে অস্ত্র বহন করা আমার জন্য ঝুঁকিপূর্ণ। আইনের কাছে ফাঁসি দিতে পারে পুলিশ। এভাবে কথা বলতে বলতে হাচিসন আবার সেই ঝুঁকেছে দেওয়ালের উপর। দেখে দিব্যি আছে বিড়ালটি, একদম তার দিকে তাকিয়ে। হাচিসনের চোখে চোখ গড়ায় গড়গড় করে বিদ্বেষ ছাড়ল ওটা। পর মুহূর্তে গা ঢাকা দিল লম্বা এক ধরনের ফুল গাছের ছোপে। হাচিসন বলে চলল, এখন বেড়ালটার মাথায় শুভবুদ্ধি উদয় হলেই ভালো। মনে হচ্ছে বেড়ালটার সাথে এটাই আমার শেষ দেখা। হ্যাঁ, আমি 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 বাজি ধরে বলতে পারি, বেড়ালটি এখন ফিরে যাবে মৃত বাচ্চাটির কাছে, নিজস্ব পদ্ধতিতে পালন করবে অন্ত্যেষ্টিক্রিয়া। হ্যাঁ। অ্যামেলিয়া কোনো কথা বলল না। পাছে হাচিসন বিড়ালটিকে সত্যি নির্দয়ভাবে গুলি করে বসে, এই ভয়ে তাকে ঘাঁটালো না সে। কাঠের ছোট্ট সেতু পেরিয়ে গেটওয়ের দিকে এগোলাম আমরা। ওখান থেকে নুড়ি বিছানো রাস্তা খাড়া চলে গেছে দ্য বার্গ আর পঞ্চভুজ আকৃতির টর্চার টাওয়ারের দিকে। সেতু পেরোবার সময় নিচে আবার বিড়ালটাকে দেখা গেল। আমাদের দেখা মাত্রই আক্রোশ ফিরে এলো তার। খাড়া দেওয়াল পেরোবার জন্য উন্মত্তের মতো লাফালাফি শুরু করলো আগের মতো। হাচিসন ওটার কাণ্ড দেখে এসে বলল, বিদায় বুড়ো খুকি, বিদায়। তোমার মনটাকে ক্ষতবিক্ষত করার জন্য আমি দুঃখিত, তবে একসময় এই শোক কাটিয়ে উঠতে পারবে তুমি। বিদায়। লম্বা অনুজ্জ্বল খিলান ঢাকা পথ পেরিয়ে দ্য বার্গের প্রবেশ পথে এসে গেলাম আমরা। অত্যন্ত চমৎকার একটা পুরাকীর্তি দেখার অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে এলাম তিনজন। 40 বছর আগে পুনরুদ্ধার করা এই পুরাকীর্তি গথিক স্থাপত্যের নিদর্শন। কোনো যত্নআত্তি না থাকায় আগের সেই জৌলুসার নেই, অথচ একসময় এটা ছিল ঝকঝকে সাদা। দ্য বার্গের সৌন্দর্য দেখতে দেখতে এতই বিভোর হয়ে গিয়েছিলাম, সকালের দুঃখজনক ঘটনাটির কথা ভুলেই গেলাম একরকম। দেখার মতো অনেক কিছুই আছে এখানে। একটা লেবু গাছ আছে প্রায় 900 বছর আগেকার, বিশাল ওটার গুঁড়ি, তাতে আবার কালের সাক্ষী হয়ে আছে গ্রন্থিল জট। পাহাড়ের ঠিক মাঝ বরাবর রয়েছে গভীর এক কূপ।
পুরনো দিনের বন্দীদের দিয়ে তৈরি করা হয়েছে কূপটা। নগর দেওয়াল থেকে এই দৃশ্য দেখার কথা এর আগে শুনেছিলাম আমরা। এবার প্রাণ ভরে উপভোগ করতে লাগলাম। প্রায় মিনিট 15 এখানে কাটিয়ে দিলাম তিনজন। আর্দাবার্গের এই বিচিত্র সৌন্দর্য আমাদের মন থেকে পুরোপুরি মুছে দিল বিড়াল ছানাটির অপমৃত্যুর ঘটনাটা। এরপর টর্চার টাওয়ারে ঢুকলাম তিনজন। এই সকালে আমরাই শুধু এর দর্শনার্থী, অন্তত দেখভালের কাজে নিয়োজিত বুড়ো লোকটার ভাষ্য অনুযায়ী তাই। ফলে গোটা জায়গাটাই যেন 1 মিনিটের মধ্যে আমাদের দখলে চলে এলো। আর যেহেতু এই মুহূর্তে আমরাই শুধু দর্শনার্থী, কাজেই অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এখনকার পরিদর্শন আমাদের জন্য একটু সহজতর হয়ে উঠেছে। টর্চার টাওয়ার সত্যিকার অর্থেই একটা ভয়ঙ্কর জায়গা। এমনকি এখনো এই যে হাজার হাজার দর্শনার্থীর পা পড়ছে এখানে, বয়ে যাচ্ছে উচ্ছল প্রাণের বন্যা, এরপরেও চূড়ান্ত রকমের একটা ভয় লুকিয়ে আছে জায়গাটার মধ্যে। অন্তত এই মুহূর্তে পরিবেশটা ঠিক তাই। যুগ যুগ ধরে জমে থাকা ধুলোর স্তর যেন গ্যাঁট হয়ে বসেছে জায়গাটাতে। প্রগাঢ় অন্ধকারের সাথে আতঙ্কের সেই স্মৃতিগুলো এমনভাবে মিলেমিশে একাকার হয়ে আছে, পরিষ্কার উপলব্ধি করা যায়। নিচের কুঠুরিতে আছি আমরা। এটার স্বাভাবিক যা চেহারা, তাতেই হিম হয়ে আসে বুকটা। আর যখন শাস্তির জন্য ব্যবহৃত হতো তখন না জানি কত করাল দর্শন ছিল এটা। পুরো প্রকোষ্ঠ জুড়ে এমন অন্ধকার যেন মুঠি করলে ধরা যাবে নিরেট কালো পিণ্ড। দরজা দিয়ে গরম রোদ আসছে ঠিকই, কিন্তু মালুম হচ্ছে না। কুঠুরির দেওয়ালগুলোর ব্যাপক পুরুত্ব শুষে নিচ্ছে যেন সব আলো। এরপরেও দালানের নিখুঁত কারুকাজ নজর এড়ালো না। অল্প একটু খুঁত যা আছে, রাজমিস্ত্রিরা কাজ শেষে তাদের মাচা নামানোর পর টুকটাক যা মেরামত করেছে তাই। দেয়ালের এখানে ওখানে ধুলো জমে থাকা কালো কালো ছোপ। যদি দেওয়ালগুলো কথা বলতে পারত, তাহলে ওগুলো রোমন্থন করতে পারত ভয় আর যন্ত্রণার ভয়াবহ সেই স্মৃতি। আমরা এবার হৃষ্টচিত্তে কাঠের সিঁড়িটার দিকে এগোলাম। এক গাদা ধুলো জমে আছে সিঁড়িটায়। তত্ত্বাবধায়ক লোকটা বাইরের একটা দরজা খোলা রাখলো খানিকটা আলো আসার জন্য। দেওয়ালের এক জায়গায় একটা বাতিদানে মোম জ্বলছে, কিন্তু ওটার অপর্যাপ্ত আলো আঁধার দূর করার বদলে আরো ভুতুড়ে করে তুলেছে পরিবেশটা। হাঁটতে হাঁটতে যখন আমরা একটা ট্র্যাপ ডোর দিয়ে উপরে চলে এলাম, অ্যামেলিয়া আমাকে এমনভাবে আঁকড়ে ধরল, পরিষ্কার শুনতে পেলাম ওর হৃৎকম্পন। নিচ থেকে জানলার একটা খাপছাড়া ব্যাপার লক্ষ্য করে আসছি। মধ্যযুগীয় প্রতিরোধ ব্যবস্থায় প্রাচীন দুর্গগুলোতে যেমন সরু ধাঁচের ছোট ছোট জানলা দেখা যায়, ঠিক তেমনই এই টাওয়ারের জানলাগুলো আকারে বেশ ছোট। তাও হাতে গোনা অল্প কটি রয়েছে। জানলা না বলে বরং সরু একটা আলো আসার পথ বললেই ভালো মানায়। আর জানলাগুলো দেওয়ালের এত উঁচুতে, ওগুলো ভেদ করে আকাশ দেখার কোনো উপায়ও নেই। দেয়ালের তাকে এবং এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে জল্লাদের এক গাদা তলোয়ার। প্রতিটা তলোয়ার এমন ভারী, 2 হাত ছাড়া চালানোর জো নেই, আর বেশ ধারালোও বটে। কাছেই কয়েকটি শিরচ্ছেদের ব্লক, যেখানে ভিকটিমদের ঘাড়গুলো পেতে দ্বিখণ্ডিত করা হতো। ব্লকগুলোর কাঠের গায়ে গভীর কাটা মাংস ভেদ করে এসে লাগার ফলেই দাগগুলোর সৃষ্টি হয়েছে। এছাড়া গোটা কুঠুরি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শাস্তিদানের আরও হরেক রকমের উপকরণ। এই কুঠুরিতে আতঙ্ক সৃষ্টির যত রকমের উপকরণ রয়েছে, এগুলোর শিরোমণি হচ্ছে আয়রন ভার্জিন। যন্ত্রটি ঘরের প্রায় মাঝখানে, কর্কশ আদলে তৈরি একটা নারী মূর্তি, অনেকটা ঘণ্টার মতো গড়ন। তুলনাটা আরেকটু জোরালো হয় ছোটদের খেলনা পুতুল মিসেস নোয়ার সাথে দাঁড় করালে। তবে নোয়ার মতো ক্ষীণকটি এবং সুগঠিত নিতম্ব নেই এটার। আসলে এটা যে একটা নারী মূর্তি চিনে নেওয়া বড় কষ্টের ব্যাপার। মরচে ধরা যন্ত্রটার উপর ধুলো জমে আছে এক গাদা। মূর্তিটির যেখানে কোমর থাকার কথা সেখানে একটা রিংয়ের সাথে দড়ি বাঁধা, আর দড়িটা একটা কপি কলের মাধ্যমে চলে গেছে একটা কাঠের পিলারে। টাওয়ারের তত্ত্বাবধায়ক লোকটি দড়ি টেনে দেখালো আয়রন ভার্জিনের সামনের একটা অংশ কবজা লাগানো ডালার মতো খোলা যায়। পরে দেখলাম যন্ত্রটির ভেতরটা নিরেট নয়, একটা মানুষ ঢোকা যাবে,
এমন পরিসর নিয়েই তৈরি। আর ডালাও একখান বটে। দড়ি টেনে ওটা তুলতে গিয়ে 12টা বেজে গেল তত্ত্বাবধায়কের। কপিকলের সুবিধে থাকা সত্ত্বেও সর্বশক্তি খাটাতে হলো তাকে। ডালাটি ভারী রাখা হয়েছে বিশেষ কারণে। যখন দড়িতে ঢিল দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওটা নিজের ভারেই নেমে আসবে নিচে। যন্ত্রটার ভেতরে মৌচাকের মতো বাসা বেঁধেছে মরচে। সময়ের প্রভাবে গভীরভাবে খেয়ে দিয়েছে দেওয়ালগুলো। মরচের নিষ্ঠুর দাগগুলো ফুটে আছে প্রকটভাবে। আমরা যখন যন্ত্রের ভেতরটা ভালো করে দেখার জন্য দরজার সামনে এসে দাঁড়ালাম, এটার নারকীয় উদ্দেশ্যটা পুরোপুরি ধরা পড়ল আমাদের চোখে। কয়েকটি বড় বড় লোহার কাঁটা রয়েছে যন্ত্রটার ডালায়। পুরু কাঁটাগুলো গোড়া থেকে বর্গাকার হয়ে উঠে এসেছে, তারপর ক্রমশ সরু হতে হতে একদম সূচালো হয়ে থেমেছে ডগায়। কাঁটাগুলো ডালাতে এমনভাবে সাজানো, ভিকটিমকে ভেতরে রেখে ডালাটা ছেড়ে দিলে উপরের কাঁটা দুটো সরাসরি চোখে গিয়ে বিঁধবে। এরপর যে কাঁটাগুলো রয়েছে এগুলো ছেদ করবে হৃৎপিণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ। দুর্বলচিত্ত অ্যামেলিয়ার কাছে দৃশ্যটা এতই অসহ্য লাগলো যে সঙ্গে সঙ্গে মূর্ছা গেল বেচারি। অ্যামেলিয়াকে পাঁজা কোলা করে নিচে নিয়ে গেলাম। বাইরে এনে শুইয়ে দিলাম একটা বেঞ্চিতে। রাখলাম ওভাবেই জ্ঞান ফিরে না আসা পর্যন্ত। পরে অবশ্যই জানা গেছে অ্যামেলিয়ার এই তাৎক্ষণিকভাবে মূর্ছা যাওয়ার কারণটা। আমার বড় ছেলে জন্ম নেয় বুকে বিকট এক জন্মদাগ নিয়ে। বাড়ির সবার ধারণা এটা নুরেনবার্গ ভার্জিনের অশুভ প্রভাবেই হয়েছে। অ্যামেলিয়া যখন মূর্ছা যায় তখনই ওর দেহাভন্তরে ঢুকে যায় এই প্রভাব। আমরা সবাই যখন আবার সেই কুঠুরিতে এলাম, হাচিসন তখন ঠায় দাঁড়িয়ে আয়রন ভার্জিনের মুখোমুখি। এবার সে নিষ্ঠুর যন্ত্রটা নিয়ে তার দার্শনিক চিন্তাভাবনা আমাদের কাছে ঝেড়ে দিল একটা ভূমিকার মাধ্যমে। ম্যাডাম যখন মূর্ছার ধকলটা কাটিয়ে উঠছিলেন তখন কিছু একটা খেলে গেছে আমার মাথায়। আসলে ওই সত্যিকারের রোমাঞ্চ থেকে না অনেকটা দূরে আছি আমরা। আমাদের মতো একজন মানুষকে অস্বস্তিতে ফেলার জন্য ইন্ডিয়ানদের যে তৎপরতা, আইন কানুনের নামে মধ্যযুগীয় বর্বরতার তুলনায় সব কিছুই নয়। স্প্রিন্টার্স খুব নিখুঁতভাবে ধোঁকা দিয়েছিল এই অ্যাপাচি বিদ্বেষিনীকে, কিন্তু এখানে এই লৌহ কুমারীকে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র জো নেই। এদের অত্যাচারের অধ্যায় শেষ হয়েছে সেই কতকাল আগে, অথচ এখনো এখানকার বাতাসকে ধারালো করে রেখেছে মরচে পড়া ওই লোহার কাঁটাগুলো। আমাদের দেশে ইন্ডিয়ানদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য যে বিভাগটি রয়েছে, ওরা যদি এখান থেকে অল্প কিছু নমুনা সংগ্রহ করতে পারে না, তাহলে বুঝতে পারবে এই বর্বরতার তুলনায় ইন্ডিয়ানরা কতটা নস্যি। তাছাড়া অ্যাপাচিরাও এসব দেখে বুঝতে পারবে বর্বরতার মতন কত প্রাচীন ঐতিহ্যকে চূড়ান্তভাবে ধারণ করে আছে তারা। তা যাই হোক, আমি এখন 1 মিনিটের জন্য ঢুকবো এই বাক্সে, বুঝতে পেরেছেন? সেফ মজা আর কি। দেখবো কেমন লাগে। হায় হায়, না 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 না, খুবই বিপজ্জনক ওটা। দেখুন ম্যাডাম, অনুসন্ধিৎসু মনের কাছে কোনো কিছুই অতটা বিপজ্জনক নয়, আপনি জানেন না। কিন্তু কিছু কিম্ভূত জায়গায় গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে আমার। মন্টানা টেরিটরিতে একবার যখন আগুন লাগে প্রেয়ারি অঞ্চলে, ওরে বাস, সে কি ধাওয়া খেলাম আগুনের। প্রাণ বাঁচাতে কি করেছি জানেন তখন? পুরো একটা রাত্রির কাটিয়েছি এক মৃত ঘোড়ার ভেতর। আরেকবার খেলাম ওই কোমাঞ্চিতের ধাওয়া। উপায়ন্তর না দেখে সেচে ঢুকলাম এক মৃত মোষের পেটে। ওই মোষের পেটেই ঘুমলাম এক রাত। আরো শুনুন, ওই নিউ মেক্সিকোতে একবার বিলি ব্রঙ্কো সোনার খনিতে কাজ করার সময় না দুটো দিন আটকে পড়েছিলাম সুরঙ্গে। আরেকবার ওই বাফেলো ব্রিজের ফাউন্ডেশন গড়ার সময় জলে আমরা আটকে পড়লাম 4 জন। একটা দিনে 4 ভাগে 3 ভাগ সময় ছিলাম ওখানে। এই যে এতগুলো বিচিত্র অভিজ্ঞতা, কখনো বড়কে যাইনি আমি। কাজেই এখনো পিছিয়ে যাব না। বেশ বুঝতে পারলাম পরীক্ষাটা না করে ছাড়বে না সে। তাই বললাম, ঠিক আছে, শিগগির তাহলে শুরু করে দিন আপনার এক্সপেরিমেন্ট। করছি, কিন্তু আমার প্রস্তুতি না এখনো খানিকটা বাকি রয়ে গেছে। যন্ত্রটার ভেতরে যখন ঢুকবই একটু কড়াভাবেই ঢুকি না কেন, তত্ত্বাবধায়ক আমাকে একেবারে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলুক, তারপর ঠিক সত্যিকারের বন্দির মতন ঢুকে যাই ভেতরে। কি বলেন? কিন্তু তত্ত্বাবধায়ক লোকটা হাচিসানকে বাঁধতে রাজি হলো না প্রথমে। শেষে চাপাচাপিতে কাজ হলো। তার উপর হাচিসান তাকে একটা সোনার মোহর দিয়ে কিছু তোষা মুদে মিষ্টি বুলি ঝাড়ল। ব্যাস, অমনি কাত হয়ে গেল তত্ত্বাবধায়ক।
কোত্থেকে পুরনো কিছু দড়ি জোগাড় করে হাচিসেনকে বাঁধতে শুরু করলো বুড়ো লোকটা। উপরের অংশ বাঁধা শেষ হলে হাচিসেন বলল, এবার একটু থামুন দয়া করে প্লিজ। এখনই পা বাঁধলে না আমাকে যন্ত্রটা এবার ঢোকাবেন কি করে? এত বড় ঢেউ তো বই নিতে পারবেন না। এর চেয়ে আমি আগে ভিতরে ঢুকি, বুঝেছেন? তারপর নিচের অংশ বাঁধুন ভালো করে। হ্যাঁ, এটাই ঠিক হবে। যন্ত্রটার ভেতর ঢুকে গেল হাচিসেন। যন্ত্রটা যেন তার দেহের মাপেই তৈরি, একেবারে খাপে খাপে পূরণ হয়েছে জায়গাটা। এদিকে দু চোখে রাজ্যের ভয় নিয়ে হাচিসেনের কাণ্ড কারখানা দেখছে অ্যামেলিয়া, কিন্তু মুখে কিছু বলছে না। বোঝাই যাচ্ছে কথা বলতে ইচ্ছে করছে না। বুড়ো এবার পা বাঁধার কাজ শেষ করলো হাচিসেনের। আমাদের আমেরিকান বন্ধুটি সত্যি এখন অসহায়, এবং তার স্বেচ্ছায় বন্দিত্ব বরণের কাজও শেষ। ভাবে সাবে মনে হচ্ছে ব্যাপারটা খুব উপভোগ করছে হাচিসেন। তার ঠোঁটে স্বভাব সুলভ মৃদু বাঁকা হাসি, এবং সে সত্যি সত্যি ব্যঙ্গ করে বলে উঠল, মনে হচ্ছে এখানকার ইফকে গড়া হয়েছিল কোনো বামনের পাঁজর থেকে। বাপরে, এই যন্ত্রের যা সাইজ, বাড়তি একটু জায়গা নেই ভেতরে। উফ উফ, এটা একদম হাসপাস অবস্থা। আর আর আমাদের ওখানে ইটাহাও টেরিটরিতে যে কফিনগুলো গড়া হয় সেগুলো এটার চেয়ে বড় বড়। হ্যাঁ, এবার বুড়ো বাবা ডালাটা আস্তে আস্তে নামিয়ে আনুন। হ্যাঁ, দেখুন কাঁটার ঘা খাওয়ার আগে সেই বন্দীদের মনের অবস্থা কি হতো ভাবুন একবার। হ্যাঁ, ও মাই গড, না না! হিস্টেরিয়াগ্রস্তের চিৎকার দিয়ে উঠল অ্যামেলিয়া। ভয়ঙ্কর! আমি কিছুতেই এই দৃশ্য সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কিন্তু আমেরিকানটি দিব্যি অটল। আচ্ছা বলুন তো কর্নেল, ম্যাডাম কেন এই ব্যাপারটাকে আমাদের প্রমোদ ভ্রমণের একটা অংশ হিসেবে নিচ্ছেন না? আরে আমি তার মনে কোনো দুঃখ দিতে চাই না, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখুন। সুদীর্ঘ 8,000 মাইল পাড়ি দিয়ে ঘুরতে এসেছি এখানে। এমন দুর্লভ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হাতছাড়া করা সম্ভব আমার পক্ষে? হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে এই কৌতুক পর্ব। তারপর আমরা একসঙ্গে ব্যাপারটা নিয়ে না খুব মজা করব আর হাসবো। বুড়ো তত্ত্বাবধায়ক এবার লোহার ডালার পিঠে লাগানো দড়িটা ঢিল দিতে লাগলো ইঞ্চি ইঞ্চি করে। অ্যামেলিয়া আমার এক বাহু আঁকড়ে ধরেছিল প্রবলভাবে। ভয়ে এবার কাঁপতে শুরু করলো। এদিকে লোহার কাঁটাগুলো প্রথমবার নড়ে উঠতেই চোখ মুখ পরিষ্কার উজ্জ্বল হয়ে উঠল হাচিসেনের। আনন্দ বিগলিত কণ্ঠে বলল, নিউ ইয়র্ক ছেড়ে আসার আগে যে জম্পেশ ভোজ হয়েছিল না, আমি মনে করি এই মুহূর্তের উত্তেজনার কাছে ওই আনন্দটুকু কিছুই নয়। ওটা ছিল বারে বসে এক ফরাসি নাবিকের সাথে গান্ডে পিণ্ডে পানভোজন। এই বড়জোর পিকনিক বলা যায় ওটাকে। এরকম একটা নিরস জায়গায় যেখানে কোনো বার নেই, ইঞ্জিনদের তাড়া নেই, আর লোকজনের কোনো ছুটোছুটি নেই, সেখানে এরকম একটি জীবন্ত প্রদর্শনীর প্রকৃত আনন্দ উপভোগ, উফ, তুলনা হয় না এর। আরে আস্তে আস্তে বুড়ো বাবা, আস্তে, এত শিগগির খেল খতম করবেন না। আমি চাই ওই টাকার বিনিময়ে মজার একটা খেলা উপভোগ করতে, আর করছিও তাই। এই মৃত্যুপুরীতে আগে যারা এরকম বন্দীদের প্রাণ সংহারের কাজ সারত, তাদের কিছু রক্ত অবশ্যই আছে তত্ত্বাবধায়কের শরীরে। তা নইলে এইরকম ঠান্ডা মাথায় যন্ত্রণাদায়ক ধীর গতিতে দড়ি ঢিল দিতে পারত না সে। যেখানে এতক্ষণে কয়েক ইঞ্চি নেমে আসার কথা ডালাটির, সেখানে এর অর্ধেকও নেমে এসেছে কিনা সন্দেহ। ইতিমধ্যে উত্তেজনার ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে অ্যামেলিয়া। আমার বাহুতে ওর হাতের বজ্র আঁটুনি ততক্ষণে শিথিল হয়ে এসেছে, তবে ঠোঁট জোড়া বড় সাদা দেখাচ্ছে ওর। কোথাও ওকে শোয়াতে পারলে ভালো হতো। চকিতে ঘরের চারদিকে সেরকম একটা জায়গা খুঁজে বেড়ালাম, না নেই। আবার যখন অ্যামেলিয়ার উপর আমার দৃষ্টি ফিরল, দেখি ওর চোখ দুটো স্থির হয়ে আছে আয়রন ভার্জিনের এক জায়গায়। তাকালাম ওদিকে, আর সাথে সাথেই ছ্যাঁত করে উঠল বুকটা। সেই কালো বিড়াল হামাগুড়িতে এগিয়ে আসছে। আধারের পটভূমিতে ওটার সবুজ চোখ দুটো জলজল করছে বিপদ সংকেতের মতো। চোখে মুখে রক্ত লেগে থাকায় এই বিপদ সংকেতের দীপ্তি যেন বেড়ে গেছে আরো অনেকটা। আমি সহসা চিৎকার করে উঠলাম, বেড়াল! হয়েছে, দেখো সেই কালো বেড়াল! অমনি ঝট করে উঠে দাঁড়ালো বেড়ালটি। এই মুহূর্তে ঠিক একটা পিশাচের মতো লাগছে ওটাকে। উল্লসিত পিশাচ, প্রচণ্ড হিংস্রতা নিয়ে জ্বলছে চোখ দুটো।
দাঁড়িয়ে গেছে গায়ের সবগুলো রোম, ফলে স্বাভাবিক আকৃতির চেয়ে এখন দ্বিগুণ লাগছে তাকে। তার লেজটাকে নাড়ছে বাঘ শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগে যেমন ভাবে নেড়ে থাকে। এলিয়াস পি হাচিসন বিড়ালটিকে দেখে একটুও ঘাবড়ালো না, বরং কৌতুকের ঝিলিক দেখা গেল তার চোখে। বলল, বিড়ালটি যদি যুদ্ধংদেহী মনোভাব না ছাড়ে তাহলে ওটাকে জমের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। এখন ওটা আক্রমণ করে বসলে কিন্তু বিপদে পড়ে যাব। হাত পা বাঁধা অবস্থায় এই মুহূর্তে একদম নিরুপায় আমি। বুড়ো বাবা, এই ব্যাপারটাকে আপনি সহজভাবে নিন প্লিজ। ঘাবড়ে দিয়ে আবার দড়িটাকে ছেড়ে দেবেন না কেন? আরে তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। ঠিক এমন সময় জ্ঞান হারালো অ্যামেলিয়া। সময় মতো ওর কোটটি জড়িয়ে না ধরলে ঠিক পড়ে যেত মেঝেতে। এভাবে আমি যখন অ্যামেলিয়াকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই কালো বিড়ালটি লাফ দিয়ে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং দিয়েও ফেললো লাফ। ভেবেছিলাম হাচিসনের উপর ঝাঁপিয়ে পড়বে ওটা, আর এটাই তো স্বাভাবিক। কিন্তু নারকীয় গর্জন ছেড়ে বিড়ালটি ঝাঁপ দিল মুখোমুখি দাঁড়ানো তত্ত্বাবধায়ক বুড়োর মুখের উপর। চীনাদের চিত্রকর্মে যেমন পেছনের দু পায়ে ভর করা আক্রমণরত ড্রাগনের ছবি দেখা যায়, ঠিক তেমন করেই বুড়োর মুখের উপর আক্রমণ চালালো বিড়ালটি। ধারালো নখর দিয়ে চোখ মুখ খামচে একাকার করে দিল। ফিনকি দিয়ে ছুটলো তাজা রক্ত, ভেসে যেতে লাগলো বুড়োর মুখ। তীব্র আতঙ্কে চিৎকার দিয়ে উঠল বুড়ো। এমনকি তার যন্ত্রণা অনুভবের বোধশক্তির চেয়েও দ্রুত বেরোলো এই চিৎকার। লাফিয়ে উঠে পিছিয়ে গেল সে। হাত থেকে ছুটে গেল লোহার ডালাটির দড়ি। শেষ মুহূর্তে আমি লাফ দিলাম দড়িটা ধরার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদ্যুৎ গতি দিয়ে কপিকল দিয়ে ছুটে গেল দড়িটা। নিচের ভারী লোহার ডালাটি তরাম করে গিয়ে আছড়ে পড়ল আয়রন ভার্জিনের ওপর। লোহার যন্ত্রে বন্দি হাচিসনের মুখটা তাৎক্ষণিকভাবে ভেসে উঠল চোখে। নিশ্চয়ই আতঙ্কে জমে গেছে সে। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে কোনো কথা সরছে না। কিন্তু ডালাটা যখন আমি টেনে তুললাম, সে এক নারকীয় দৃশ্য। লোহার কাঁটাগুলো নিখুঁতভাবেই কাজ শেষ করেছে। একদম উপরের দুই কাঁটা হাচিসনের দুই চোখ ভেদ করে একেবারে খুলির ওপাশটাতে গিয়ে আটকে গেছে। কাঁটাগুলো সত্যিকার অর্থেই ছিঁড়ে খুঁড়ে চুরমার করে দিয়েছে হাচিসনকে। যেহেতু তার পুরো শরীরটা এখনো বাঁধা, কাজেই টান মারতেই খাড়া এসে ধপ করে মেঝেতে পড়ল লাশটা এবং পড়ার সময় ঘুরে চিত হয়ে গেল। আমি ছুটলাম অ্যামেলিয়ার দিকে। মেঝেতে পড়ে আছে ও। পাঁজা কোলা করে ওকে বাইরে নিয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে যদি ও এই দৃশ্য দেখে তাহলে আরো ভয়াবহ পরিণতি হবে। অ্যামেলিয়াকে একটা বেঞ্চিতে শুয়ে উপরে ফিরে এলাম আবার। কাঠের পিলারে ঠেস দিয়ে যন্ত্রণায় ঘুমাচ্ছে বুড়ো তত্ত্বাবধায়ক। চোখে চেপে ধরা রুমালটা ততক্ষণে লাল হয়ে উঠেছে রক্তে। এদিকে হতভাগ্য আমেরিকানটির কপালের উপর উঠে এসে বসেছে সেই কালো বিড়াল। হাচিসনের আঁকা দুই চোখের কোটরে টইটুম্বুর হয়ে থাকা রক্তপান করছে এটা, সশব্দে চুপ চুপ করে। চারিদিকে বিক্ষিপ্তভাবে সাজানো জল্লাদের পুরনো তলোয়ারগুলো থেকে একটা উঠিয়ে নিলাম দ্রুত। তারপর সোজা গিয়ে তরোয়ালটা চালিয়ে দিলাম বিড়ালটির উপর। বসা অবস্থাতেই দ্বিখণ্ডিত হলো ওটা। আশা করি আমার এই কাজটির জন্য আমাকে পাষণ্ড বলে ভৎসনা করবেন না কেউ। শুনলেন ব্র্যাম স্টোকার রচিত দ্য স্কোয়াও অবলম্বনে কালো বিড়াল। গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন।
গল্প পাঠে সুমন, এলিয়াস পি হ্যাচিসনের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, অ্যামেলিয়ার কণ্ঠে তপশ্রী, বাংলা রূপান্তর ও নাট্যরূপ মুনমুন রায়, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।